কোভিডে আরও 239 জনের মৃত্যু, বেডের জন্য রোগী স্বজনদের দীর্ঘ অপেক্ষা, নমুনা দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আরও একজনের মৃত্যু। 2 ঘন্টা ধরে বই হয়েছি লাইনে, এখনো কোনো পাইতেছি না। আমি 4 জায়গা ঘুরে এরিয়া লাইনে খারাইছি, সকাল থেকে এসে দাঁড়ায় রয়েছি, এখনো সিরিয়ালি পাই না, যাইতেই পারি না। এখন থেকে বয়স 25 বছর হলেই নেওয়া যাবে টিকা। নারায়ণগঞ্জের আলোচিত ওমর ফারুক বিএসএমএমইউ এর পর্যবেক্ষণে তদন্ত কমিটি গঠন। একাধিকবার কাউকে ওনাকে না শুধু কাউকে ভ্যাকসিন দেওয়ার কোনো সুযোগও নেই। উনি সাইকোলজিক্যালি সাউন্ড কিনা বা মানসিকভাবে আসলে সে সুস্থ কিনা এটা দেখার জন্য আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। কয়েকদিন আগে চাকুরিজীবী লীগ গঠন করে বিতর্কিত হন তিনি। স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর জানাবেন মন্ত্রী পরিষদ সচিব। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম। বান্দরবান কক্সবাজারে পানিবন্দী প্রায় 4 লাখ মানুষ। পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ। চলতি অর্থ বছরের জন্য সম্প্রসারণমূলক মুদ্রানীতি ঘোষণা। উৎপাদনশীল খাতে ঋণ ও নজরদারি বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মহামারীতে অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে কঠোর বায়োবাবল, আয়োজনে প্রস্তুত বিসিবি। কোয়ারেন্টাইন ছাড়াই মাঠে ঢুকে বিতর্কে গামিনী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে পুরো সংবাদ। কোভিড আক্রান্ত রোগীকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা। আইসিইউ দূরে থাক, একটি সাধারণ বেড মেলাই দুষ্কর। ঢাকার বাইরে থেকে ক্রমাগত রোগী আসায় তিল ধারণের ঠাঁই নেই রাজধানীর হাসপাতালগুলোতে। সেই সাথে কোভিড পরীক্ষার বুথগুলোর সামনে দেখা গেছে উপসর্গধারী মানুষের দীর্ঘ লাইন। শনাক্তের হার বিবেচনায় সামনের দিনগুলোতে সংকটময় পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শারমিন আক্তার পাবনা থেকে এসেছেন মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এর আগে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করতে হয়েছে, কারণ তীব্র শ্বাসকষ্ট, প্রয়োজন আইসিইউর। কোনো হাসপাতালে তাকে ভর্তি নিচ্ছে না। আমরা অনেক জায়গায়, ঢাকা অনেক জায়গাতেই চেষ্টা করছি। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষার পর আইসিইউ মিলল। স্বজনদের স্রষ্টার প্রতি শুকরিয়া আদায়। আল্লাহর রহমতে আমরা এখানে সিট আমরা পেয়েছি আইসিইউতে। তো পেশেন্টের অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এমন সৌভাগ্য সবার হয়নি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এই রোগীকে জরুরি স্থানান্তর করতে হয়েছে। দাউদকান্দির আমেনা বেগম মারা গেছেন। বেশ কয়েকদিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন। প্রিয়জনের মরদেহ নিয়ে স্বজনরা ফিরে যাচ্ছেন গ্রামের বাড়িতে। ওয়ার্ডে 4 দিন ছিল, 4 দিন পরে আমরা আইসিইউতে নিছি, আইসিইউ থেকে 2 দিন ছিল। হ্যাঁ, মনে করেন রাত্রে 12:30 বাজে আমরা শিট করছি, আবার রাত্রে 12:30 বাজে মারা গেছে। বরিশালে শয্যা খালি না পেয়ে ঢাকায় নিয়ে আসা হয় লাইলি বেগমকে। হাসপাতালের সামনে ভর্তির জন্য অপেক্ষা। বরিশালে কি আপনারা হাসপাতালে নিয়ে? বরিশালে কোনো হাসপাতালে নেই নাই, কারণ ওইখানে সব বেড ফাঁকা নাই কোথাও। করোনা রোগীদের এমন উপচে পড়া ভিড় এখন নিয়মিত চিত্র। হাসপাতালগুলোতে স্বজনদের হাহাকার স্পষ্ট। টোটালে হয়েছে 4 জন। এখন ছোট কাকা আইসিইউ 2-তে এবং আমার মেজু বোনজে ওর অবস্থা ক্রিটিক্যাল অবস্থা আইসিইউ 5-এ আছে। রাতের চিত্রটা যেন আরও ভয়াবহ। একটি বেড পাওয়ার জন্য ঢাকা মেডিকেলের সামনে রোগী নিয়ে প্রতীক্ষায় অন্তত 1/2 ডজন অ্যাম্বুলেন্স। শ্বাসকষ্টে ভোগা রোগীর স্বজনেরা দিশেহারা। সকাল থেকে সিরিয়াল দিয়ে রাখছি, এখন তো গাড়িতে আছে রোগী। অবস্থা ভালো না, কই যাবো মানে আল্লাহ জানে। গ্রাম থেকে বারডামে আসছে, আসার পর এখন বারডামে সিট খালি নেই, এখানেও খালি নেই। বর্তমান পরিস্থিতিকে আশঙ্কাজনক বলছেন ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক, যেখানে 204 জন আইসিইউতে ভর্তি আর 288টি এইচডিইউর একটিও খালি নেই। এটা আমাদের একটা কিন্তু খুবই অ্যালার্মিং বিষয়। এবং যিনি ভর্তি হচ্ছেন উনি তো 8-10 দিনের নিচে কিন্তু যারা ভর্তি হয় তারা কিন্তু যেতে পারছে না। তারপরে আপনার প্রতিদিনই তো একটু একটু করে বেড়ে যাচ্ছে রোগী। তো এটা বাড়তে থাকলে তো অবশ্যই সংকটটা হবে। প্রতিদিনই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। উপসর্গ নিয়ে টেস্ট করাতে আসা মানুষের ভিড়ই বলে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ।
সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। করোনায় দেশে প্রাণ হারিয়েছেন আরও 239 জন। এই নিয়ে মোট মৃত্যু 20,255। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 15,271 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 29.21%। নমুনা পরীক্ষা হয়েছে 52,282টি। এ পর্যন্ত শনাক্ত 12,26,253 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 14,336 জন। মোট সুস্থ 10,50,220। মৃত 239 জনের মধ্যে পুরুষ 123 আর নারী 116। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসাবে ঢাকায় সর্বোচ্চ 76 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 57, খুলনায় 45, সিলেট ও বরিশালে 14, রাজশাহীতে 13, রংপুরে 11 এবং ময়মনসিংহে 9 জন মারা গেছেন। করোনার নমুনা দিতে গিয়ে আজও ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেলেন এক বৃদ্ধা। এই নিয়ে জেলায় 2 জন এভাবে প্রাণ হারালেন। উপসর্গ নিয়ে বিভিন্ন সেবা কেন্দ্র আর বুথে হাজির হচ্ছেন সাধারণ মানুষ। স্যাম্পল দিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে উপসর্গধারীদের। ফলাফল পেতে বিড়ম্বনা সহ নানাবিধ অভিযোগ করেছেন। এছাড়া দূর দূরান্ত থেকে লকডাউনে যারা আসছেন তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। উপসর্গ নিয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান হোসনে হুর বেগম, কিন্তু নমুনা দেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অসুস্থ বৃদ্ধা। ডাক্তার সাহেব তাকে ওষুধপত্র এবং টেস্টই করার জন্য পরামর্শ দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এই টেস্টটি করার আগেই রোগী অপেক্ষমান সিএনজিতে মৃত্যুবরণ করেন। এর আগে বুধবার একইভাবে সদর হাসপাতালে মারা যান মধ্যবয়সী ইকবাল হোসেন। হাসপাতাল প্রাঙ্গণে এভাবে দুটি মৃত্যুর ঘটনায় আতঙ্কিত ব্রাহ্মণবাড়িয়াবাসী। অনেক কষ্ট, জিনিসটা মানুষ বুঝতেছে না যে কতটুকু মহামারী রোগ, কত কঠিন রোগ এটা তো মানুষও আমরা সতর্ক হইবার দরকার। এটা কিন্তু আমাদের জন্য একটা সতর্কবার্তা যে আসলে করোনা কতটুকু ভয়াবহ রূপ ধারণ করেছে। সে এট দ্য লাস্ট মোমেন্টে কিন্তু হসপিটালে আসে যখন তার অক্সিজেন স্যাচুরেশন থাকে 60 বা 65। পরীক্ষার জন্য নমুনা দিতে এসে দীর্ঘ সারি দেখতে হচ্ছে জেলা শহরগুলোয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গের রোগীদের কেউ কেউ আসছেন অক্সিজেন সিলিন্ডার সঙ্গী করে, অনেকে আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হয়ে পড়ছেন অসুস্থ। 2 ঘন্টা ধরে বয়ে রয়েছি লাইনে, এখনো কোনো পাইতেছি না, বয়ে থাকতে পারতেছি না, অবস্থা খুব খারাপ। আমি এই জায়গাতে এই জায়গা কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করিয়া 10টা থেকে আয়া হেরে এখন 1টা বাজে, এখন আর পারতেছি না দাঁড়ায় থাকতে, এখন চলে যাইতেছি। এখন হচ্ছে যারা সুস্থ আসছে তারাও পজিটিভ আসবে, যারা নেগেটিভ আসছে তারা তো নেগেটিভ আসছে। সীমাবদ্ধতা থাকায় আরটিপিসিআর টেস্টের জন্য বেশিরভাগ জায়গায় 12টার পর স্যাম্পল নেওয়া হচ্ছে না। খুলনা, রাজশাহী সহ সিটি কর্পোরেশন এলাকাগুলোয় অ্যান্টিজেন টেস্টের বুথও শূন্য পড়ে থাকছে দুপুরের আগেই। এতে ফিরে যাচ্ছে নমুনা দিতে আসা মানুষ। নমুনা পরীক্ষা দিয়েছে 25 তারিখে, তাই এখন আমি রিপোর্ট পাইনি। এখন আমার ভিতরে তো একটা ভয় আছে। 12:30টার পরে তো নেয় না, ফিরে আবার তাকে আসতে হয় কষ্ট করে। এই জিনিসটা তো মানুষের ভিতরে ছড়ায় যাচ্ছে, এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। যারা আপনার নেগেটিভ তারাও পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। রাজশাহী মেডিকেলের পরিচালক বলছেন, শেষ মুহূর্তে নমুনা দিতে আসছেন উপসর্গধারীরা, তাই গ্রামে এখনও সংক্রমণের হার বেশি। গ্রামের রুগীগুলো যেমন মনে হয় একদম শেষ মুহূর্তে আসে, একদম খারাপ অবস্থায়। মৃত্যুর হারটা আমরা বিভিন্ন কারণে কমাতে পারছি না, যেটা আমরা আগেও বলেছি। যেটা 1 নম্বর হচ্ছে যে আমাদের গ্রামের রুগী আপনি দেখেন যে মৃত্যু যারা মারা যাচ্ছে তো গ্রামের রুগীর সংখ্যা কিন্তু বেশি, এবং যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যেও কিন্তু প্রায় 60 থেকে 70% রুগীগুলো গ্রামের। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গণটিকা কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ওই সেক্টরে লোকবল বাড়ানো হয়েছে, তাই নমুনা সংগ্রহ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। আমিন বাবু, যমুনা নিউজ। পুরো দমে চলছে টিকা কার্যক্রম। কেন্দ্রে কেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন, এর মাঝেই আছে নানা অভিযোগও। প্রথম ডোজের পর অন্য কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে এসে ফিরে গেছেন অনেকেই। আবার কারো অভিযোগ সময় মতো পাননি মেসেজ, কেন্দ্রে এলেও মেলেনি টিকা। এই অবস্থায় ভ্যাকসিন প্রাপ্তির বয়সসীমা আরেক ধাপ কমিয়ে 25 করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, সকাল থেকেই টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। এই হাসপাতালের 10টি বুথের প্রতিটির সামনেই একই চিত্র। যারা মেসেজ পেয়েছেন কেবল তাদেরই দেওয়া হয়েছে টিকা। রেজিস্ট্রেশনের প্রায় মাসখানেক পরও মেসেজ না পাওয়ায় অনেকে এসেছিলেন কেন্দ্রে, কিন্তু তাদের ফিরতে হয়েছে খালি হাতে। 7 তারিখে রেজিস্ট্রেশন করেছি, আর এটা আমার প্রথম ফার্স্ট ডোজ। আমার ছেলে করাই দিছে এখানে, আমি এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। রেজিস্ট্রেশন করা হয়েছিল প্রায় 1 মান্থ আগে, আর মেসেজ পেয়েছি গতকাল। সর্বোপরি ব্যবস্থাপনা খুবই ভালো এবং সবাই খুব আন্তরিকভাবে সহযোগিতা করছে।
একই রকম ভিড় শ্যামলী টিবি হাসপাতালে। সেখানেও 9টা থেকেই শুরু হয় টিকাদান কার্যক্রম। দীর্ঘ অপেক্ষার পর টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন আগতরা। সবাই সুন্দরভাবে দাঁড়াতেছে, সবাইকে টিকা দিতেছে। মোটামুটি 10 দিনের মধ্যে পেয়ে গেলাম, আমার ভালো লাগছে, আর ডিসিপ্লিন ভালোই আছে। শুরুর দিকে আগ্রহটা যদি বড় অনেকটা কম ছিল, আতঙ্ক ছিল কিছুটা মানুষের মধ্যে যে হয়তো বা ভ্যাকসিন নিলে তারা হয়তো বা মারা যেতে পারে, অনেক রিয়াকশন হতে পারে। যখন দেখলো যে এই রিয়াকশনটা হচ্ছে না, এর ফলে কিন্তু মানুষের আগ্রহটা অনেক বেড়েছে। কেন্দ্রে এসে যারা ভিড় করছে শুধু মেসেজটা না পেয়ে, তখন কিন্তু এখান থেকে কিন্তু সংক্রমণটা ছড়াচ্ছে। অন্যান্য দিনের মতো ঢাকা মেডিকেলে টিকা দেওয়া হয়েছে প্রবাসীদের। অন্যান্য কেন্দ্রে সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হলেও এই রেমিটেন্স যোদ্ধাদের দেওয়া হয়েছে মডার্নার টিকা। মেসেজ পাইছি আজকে সকালবেলায় প্রিন্ট করে আজকে আসলাম, টিকা দিলাম। টিকা নিছি আমার নিজের সেফটির জন্য, রিস্কটা কমে থাকবে। আমার কাছে ব্যবস্থাপনা ভালোই মনে হয়েছে, সবকিছু খুব সুন্দরভাবে দিতে পারছে। ঢাকার বাইরেও উৎসাহের সাথে টিকা নিয়েছে রেজিস্ট্রেশনকারীরা। সামনের দিনগুলোতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে, কারণ এখন থেকে 25 বছরের বেশি বয়সীরা সবাই টিকা নিতে পারবেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ওমর ফারুককে একদিনে 3 ডোজ টিকা দেওয়ার বিষয়টি এখনও সুরাহা হয়নি। তাকে এখন বিএসএমএমইউ এর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওমরের বক্তব্য সত্য নয় দাবি করলেও এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তার পরিবারের চাওয়া সুস্থ হয়ে বাসায় ফিরবেন ওমর ফারুক। নারায়ণগঞ্জের ওমর ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন 26 জুলাই। টেলিভিশন ক্যামেরায় দাবি করেন না বুঝে 3 বার টিকা নিয়েছেন। 3 বার মোট। এখন বাইরে গিয়ে যখন আরেকজনের জিজ্ঞেস করলাম যে টিকা ভাই কয়বার দিচ্ছেন আপনারা, তো ওনারা বললো যে ভাই আমরা তো একবার দিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জের ধরে বুধবার তাকে নিয়ে আসা হয় বিএসএমএমইউতে। পরিচালক জানান ভালো আছেন ওমর। পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি ভেবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। ওমরকে টিকা দেওয়ার বিষয়টি তদন্তে 5 সদস্যের কমিটি করেছে কর্তৃপক্ষ। আমাদের যে সিস্টেম আমরা ফলো করি তাতে এটা আমরা শিওর যে তাকে একাধিকবার দেওয়া হয়নি। আর যে সিস্টেম ফলো হয় আসলে একাধিকবার কাউকে ওনাকে না শুধু কাউকে ভ্যাকসিন দেওয়ার কোনো সুযোগও নেই। উনি সাইকোলজিক্যালি সাউন্ড কিনা বা মানসিকভাবে আসলে সে সুস্থ কিনা এটা দেখার জন্য আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছে। ওমরকে নারায়ণগঞ্জের বাসা থেকে আনা হলেও প্রথম দিকে তার সাথে যোগাযোগ করতে পারছিল না পরিবার। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। পরে অবশ্য আশ্বস্ত হয়েছেন, আশা করছেন সুস্থ হয়ে ফিরবেন তিনি। ওর হাত ব্যথা ছিল, অল্প অল্প জ্বর ছিল, ওই বলছে। তো কালকে ও বিরক্ত হয়ে ফোনটা বন্ধ রাখতে পর ওরকে আইসা নিয়ে গেছে। প্রথম একটা গাড়ি আসছে, ওই গাড়িতে নাকি ডক্টররা ছিল, ওনারা আসছে। সামনে নাকি আরো গাড়ি ছিল, ওইগুলো নাকি ডিভির গাড়ি ছিল। যাতে সুস্থ থাকে আমরা ওর এটাই কামনা করি। সরকারের প্রতি কোনো অভিযোগ নেই। 3টা টিকা কিভাবে দেয় এটা তো আমি উল্টা প্রশ্ন রাখতে পারি, যেটা কি করে সম্ভব হলো। এই জাতীয় ভুল বাংলাদেশে যেন আর কোথাও নয়। বিএসএমএমইউ সূত্রে জানা গেছে পর্যবেক্ষণের জন্য এই সৌদিগামী প্রবাসীকে আরও 2-1 দিন হাসপাতালে রাখা হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে রাত 8:30টার পর গুলশান 2-এর 36 নম্বর রোডের 5 নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাব 1-এর একটি দল। তাদের সঙ্গে আছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। তবে ঠিক কী বিষয়ে এই অভিযান তা এখনও পরিষ্কার করেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানকারী দলটি এখনও হেলেনা জাহাঙ্গীরের ফ্ল্যাটে অবস্থান করছেন। সম্প্রতি দলের গঠনতন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী চাকুরিজীবী লীগ গঠনের ঘোষণাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার নানা বিতর্কিত কর্মকাণ্ডের জেরে তাকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। তার বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত হন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। সেখানে আছেন সহকর্মী নাজমুল হোসেন, যাচ্ছি তার কাছে। নাজমুল, র্যাবের অভিযান সম্পর্কে কতটুকু বিস্তারিত জানতে পেরেছেন আপনি? দেবাশিস, র্যাবের অভিযান সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এইমাত্র 4 জন র্যাবের সদস্য তারা বের হলেন হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে, এবং গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু আসলে ভিড় করছেন। এখানে যারা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এই অভিযানটা তারা পরিচালনা করছেন, এবং কি কারণে তার বাসায় অভিযান তারা করছেন এই বিষয়ে এখন তারা গণমাধ্যমের সাথে কথা বলেননি। তো গণমাধ্যম কর্মীরা তারা অপেক্ষায় রয়েছেন। এখানে যেহেতু গুলশানে এই বাসাটিতে তিনি থাকেন, হেলেনা জাহাঙ্গীর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যে নারী বিষয়ক উপকমিটি আছে সেই কমিটির তিনি সদস্য ছিলেন, কিন্তু নানা বিতর্কের কারণে তাকে সেই সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তিনি
সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য গণমাধ্যমে সরকারের সমালোচনা করেছেন এবং তার বাদ পড়ার বিষয়টি তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তো অনেকেই বলছেন যে এরকম অনেক বিষয়গুলোই রয়েছে যে বিষয়গুলো তিনি আসলে শিষ্টাচারের বাইরে তিনি তার বক্তব্যগুলো রেখেছেন। তো হেলেনা জাহাঙ্গীর তার বিষয়ে তো অনেক সময় গণমাধ্যমে এসেছে যে তিনি বিভিন্ন সরকারের সময় শীর্ষ যারা পদে যারা থেকেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সঙ্গে তার উঠা বসা ছিল। তো সেই বিষয়টি যেমন আছে, তো নানা সমালোচনা আছে এবং আওয়ামী লীগের যে বিভিন্ন উপকমিটি নিয়ে যে বিতর্ক রয়েছে সেখানে তার বিষয়টি যখন বিতর্ক উঠেছে তখনই তাকে বাদ দেওয়া হয়েছে এমনটাই বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং তার পরপরই কিন্তু তার বাসায় যে এই অভিযান, সেই অভিযানটি পরিচালনা করছেন র্যাবের সদস্যরা। 8:30 থেকে এই অভিযান চলছে। তো কি কারণে তার বাসায় এবং কি অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে এখনও যেহেতু কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি, নিশ্চয়ই র্যাবের সদস্যরা তারা সেই বক্তব্য তারা গণমাধ্যমকে বলবেন। আর যেহেতু গণমাধ্যম কর্মীরা তারা এখানে ভিড় করছেন, তারা অপেক্ষা করছেন যে র্যাব কি বিষয়ে এই বিষয়ে বিস্তারিত কি জানান। তবে হেলেনা জাহাঙ্গীর তার বাসায় যে অভিযানটি, সেই অভিযানের বিষয়ে আসলে আগ বাড়িয়ে কোনো কিছু এখনো কেউ কিছু বলতে পারছে না। দেবাশিস, ধন্যবাদ নাজমুল যুক্ত হবার জন্য। লকডাউনেও সড়কে যানবাহন আর মানুষের সংখ্যা বেড়েই চলেছে। তল্লাশি চৌকি আর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমেও তা ঠেকানো যাচ্ছে না। বাইরে যারা বের হয়েছেন সবাই জরুরি কাজের কথাই বলছেন, তবে মাস্ক না পরায় জরিমানা করা হচ্ছে। লকডাউনের 7ম দিনের সকাল, স্থান শহরের প্রবেশমুখ গাবতলী। বিভিন্ন জরুরি পেশাজীবীরা যানবাহন না পেয়ে হেঁটেই প্রবেশ করছেন শহরে। অসুস্থরাও বাধ্য হচ্ছেন হেঁটে চলতে, খানিকটা রিকশায় বা অন্য কোনো বাহনে। এদের দুর্ভোগ চরমে। যদি রিক্সা পাই তাহলে পঙ্গু হাসপাতাল যাম, ব্যান্ডেজ খোলা লাগবো। একটু কাঁচামাল কিনছি, এই যে বাজার সদাই নিয়ে এই বাসায় দিতেছি। যানবাহন নাই আর লকডাউনটা, যার জন্য হেঁটে আসতেছি। 25 টাকার ভাড়া দিছি, 200 টাকা দিয়ে যাচ্ছি, তারপরেও গাড়ি পাচ্ছি না। একই সড়কে অন্য চিত্রও রয়েছে। যারা ব্যক্তিগত গাড়িতে করে ফিরছেন তারা অবশ্য হাঁটার বিড়ম্বনা থেকে বেঁচে গেছেন। গত কয়েকদিনে এ ধরনের গাড়ির সংখ্যা বেড়ে গেছে বলে জানায় পুলিশ। পাশাপাশি দেখা গেছে রিকশার রাজত্ব। মানুষের চলাচল একটু হলেও আগের থেকে বাড়ছে আর কি। সাধারণ মানুষের ভিতরে যথেষ্ট আগ্রহ কিন্তু এখনও আছে, মাস্কের প্রতি সবাই বেশ আন্তরিক। রাজধানীতে কাজ করছে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালতও। বাইরে বের হওয়ারা জেরার মুখে পড়েন তাদের। লকডাউন আইন ভঙ্গ ও মাস্ক না পরায় তাদের অনেককে জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালত। লোকজন অযথা রাস্তায় বেরোচ্ছে বিনা প্রয়োজনে। আমরা যদি তাদের জবাবে সন্তুষ্ট না হচ্ছি, তাদেরকে আমরা বুঝিয়ে বাসায় ফেরত পাঠাচ্ছি। জরুরি সেবা বা প্রয়োজন, এই প্রয়োজন বা সেবা ব্যতীত যারা বাইরে বের হচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আইনের বিধান অনুযায়ী শাস্তির আওতায় আনছি। এছাড়াও যারা মাস্ক পরছে না, স্বাস্থ্যবিধি মানছে না, তাদেরকেও আমরা শাস্তির আওতায় আনছি। এদিকে দিনের শুরুতে দেশের 2 প্রধান ফেরিঘাটে ছিল উপচে পড়া ভিড়। শিমুলিয়া বাংলা বাজার রুটে পারাপার হয় হাজারো মানুষ আর ব্যক্তিগত গাড়ি। চাপ ছিল মোটরসাইকেলের। সব মিলিয়ে বালাই ছিল না স্বাস্থ্যবিধির। ঘাটের প্রবেশ মুখে পুলিশের চেকপোস্ট থাকলেও ঘাটে ঢুকতে বাধা দেয়া হয়নি কাউকে। অবশ্য দুপুরের দিকে বৈরী আবহাওয়ায় বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আবারও পোশাক সহ সব শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করে তারা জানান স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শ্রমিকদের দ্রুত টিকা দেওয়ার চেষ্টা করা হবে। তবে শিল্প কারখানা লকডাউনের আওতামুক্ত হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এ বিষয়ে ব্যবসায়ীদের জানানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। লকডাউন বা চলমান কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার কথা 5 আগস্ট। এর মধ্যে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার, মৃত্যুর সংখ্যা। এ দফায় 23 জুলাই থেকে বন্ধ গার্মেন্টস সহ সব শিল্প কারখানা। গুঞ্জন আছে 1 আগস্ট থেকে সীমিত পরিসরে গার্মেন্ট খোলার প্রস্তুতি নিচ্ছেন মালিকরা। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করেন ব্যবসায়ী সংগঠনগুলোর শীর্ষ নেতারা। দাবি জানান শিল্প কারখানাগুলোকে লকডাউনের বাইরে রাখার। শিল্প প্রতিষ্ঠান না করলে তাহলে পোর্ট থেকে সেই
কন্টেনারে মাল রিলিজ না করলে পোর্টটাকেও একটা কনজেশনের দিকে চলে যাচ্ছে। তো সব কিছু বিচার বিবেচনা করে আমাদেরকে সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছে। চলমান সংক্রমণ হার, মৃত্যুর সংখ্যা এবং পরিস্থিতি সত্যি খারাপ আমরা জানি, ফলে এগুলো বিবেচনা নিয়েই তো নিশ্চয়ই আমরা এগুলো বিবেচনা নিয়েই আমরা এই কথাগুলো বলেছি এবং এটা এখন সরকার এটা বিবেচনা করবে বলে আমরা আশা করি। এবার ঈদে অধিকাংশ শ্রমিক গ্রামে যাননি জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় তাদের দ্রুত টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু না করলে অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা তাদের। আমরা মনে করি যে ইন্ডাস্ট্রিগুলো খুলে দেওয়া দরকার, আর এখন সব পৃথিবীর সব জায়গা প্রায় খুলে দিছে। আমাদের যারা বায়ার কাস্টমার তারা স্বাভাবিক হয়ে গেছেন। এই সময় যদি আমরা লকডাউন করে সবকিছু বন্ধ রাখি তাহলে আমাদের বাজার হারানোর একটা বিশাল সম্ভাবনা আছে। এরই মধ্যে 30,000 শ্রমিককে ঢাকায় করোনার টিকা দেওয়া হয়েছে বলেও জানান ব্যবসায়ী নেতারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় রেকর্ড 194 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই 181 ভর্তি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট 642 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 618 রোগী। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট 2292 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। টানা বর্ষণে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রামের জনজীবন। কক্সবাজার ও বান্দরবনের অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। বিপদসীমা ছাড়িয়েছে নদীর পানি। প্রায় 5 শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী অবস্থায় কয়েক লাখ মানুষ। চট্টগ্রামে পাহাড় ধসে হতাহতের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে আশ্রয় কেন্দ্রে নিচ্ছে জেলা প্রশাসন। 4 দিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পাহাড় ধস ও পানিতে ডুবে এরই মধ্যে প্রাণ গেছে রোহিঙ্গা সহ 20 জনের। বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজারে 41 ইউনিয়নের প্রায় 413টি গ্রাম প্লাবিত, আর পানিবন্দী অন্তত 3 লাখ মানুষ। 30টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। তো আজকে 3 দিন ধরে আমরা পানিবন্দী হয়ে আছি। বাসায় এখনো পানি আছে, আমাদের বাসায় প্রায় 1 হাঁটু মতো পানি আছে। তো প্রতি বছরই পানিবন্দী হয়ে থাকি, আর এই বছরে অন্যান্য রেকর্ডের তুলনায় এই বছরে একটু পানি বেশি। এটা দুয়ার বেগো ডুবা ওই আর কেজি যাওয়ার জ্বালা আছে, এরা ভাষায় সাইডারি জ্বালা আছে, সব গিয়ে আর আশা করি লাভ নাই। মিয়ানমারের পাহাড়ি ঢলের পানিও এই বাঁকখালী নদী দিয়ে প্রবাহিত হয় এবং লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী আছে। ভোর থেকে ভারী বর্ষণে ডুবেছে বান্দরবানের নিম্নাঞ্চল। থানচি, আলীকদম ও রুমার বেশিরভাগ সড়ক ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে সদরের সাথে সবগুলো উপজেলার সড়ক যোগাযোগ। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন তারা। 7 উপজেলায় 140টি স্কুলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে দুর্গতদের সেখানে যেতে বলেছে জেলা প্রশাসন। আমাদের বাসা বাড়িতে সব তলিয়ে গেছে। এখন আমাদের বের হওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা নৌকার মাধ্যমে আমরা বাসা থেকে বের হতে পারতেছি। অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে, এখানে বৃষ্টির পানিতে তলাই গেছে। এখানে খাবারের খুব অবস্থা খারাপ, ওষুধের প্রয়োজন আছে আমাদের এখানে। মহামারীর মধ্যে এখন আমরা পানি এখন না খেয়ে মরতেছি। এই নৌকা যোগে তাদের মালামাল নিয়ে আমরা নিরাপদ আশ্রয়ে তাদের উঠতে বলা হয়েছে। আমরা পাহাড় থেকে সমস্ত মানুষকে এখানে আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিয়েছি। চট্টগ্রামেও গত কয়েকদিন ধরে থেমে বর্ষণ আর সাগরের জোয়ারে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পাহাড় ধসে হতাহতের শঙ্কায় 2 দিন ধরে চলছে জেলা প্রশাসনের মাইকিং। আকবর শাহ, মতিঝর্ণা সহ বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসরতদের সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। 90টি পরিবারের 300 সদস্যকে আমাদের আশ্রয় কেন্দ্রে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে। তাদের জন্য রান্নাবান্না করে সেখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আরও কিছু পরিবার ঝুঁকিপূর্ণভাবে আছে, তাদেরকে আমরা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। শোয়েব রহমান, যমুনা নিউজ। টাকার বিনিময়ে ভাড়ায় খাটা একটি কিলার গ্রুপের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে 2টি রিভলভার ও ইয়াবা জব্দ করা হয়েছে। দুপুরে গোয়েন্দা পুলিশের ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা ভাড়ায় জমি দখল, চাঁদাবাজি, খুনের মতো কাজ করত। মাত্র 10,000 টাকা চাঁদা না দেয়ায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় এক ঠিকাদার ব্যবসায়ী আরব আলীকে গুলি করে তারা। 3 মাস আগের এই ঘটনা তদন্তে নেমে এই কিলার চক্রের সন্ধান পায় পুলিশ। ঘটনার পর তারা চাঁদপুরের বিভিন্ন চর এলাকায় পালিয়ে থাকে। গোপন খবরের ভিত্তিতে জেলে ও কৃষক সেজে চাঁদপুরের হাইমচরে অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তার করা হয় একজনকে। তার দেয়া তথ্যে রাজধানীর কালশি থেকে দুলাল ও সাইফুল নামে আরও দুজনকে আটক করা হয়। করোনা সংকট কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে 2021-22 অর্থ বছরের জন্য সম্প্রসারণমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে আগের মতো 14.8%। মূল্যস্ফীতি থাকবে 5.3%-এর মধ্যে। বাংলাদেশ ব্যাংক বলছে সরকারের আর্থিক নীতির সাথে সমন্বয় করেই মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে। ঋণ বিতরণে গুরুত্ব পাবে উৎপাদনশীল খাত। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত বছরের ন্যায় এবারও আনুষ্ঠানিকতা এড়িয়ে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 2021-22 অর্থ বছরের মুদ্রানীতি। অর্থনীতি পুনরুদ্ধারই এবারের মুদ্রানীতির মূল লক্ষ্য। তাই মূল্যস্ফীতির ঝুঁকি থাকলেও সম্প্রসারণমূলক মুদ্রানীতি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। করোনায় স্থবিরতা নেমে এসেছে বেসরকারি বিনিয়োগে। গত বছর এখাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এবারও প্রবৃদ্ধি ধরা হয়েছে 14.8%। সরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও আগের মতো। মূল উদ্দেশ্যই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের পুনরুদ্ধার। তো সেই রেসপেক্টে আমরা আসলে আমাদের গতবারের যে সম্প্রসারণমূলক নীতি সেটাতে আমরা আছি। সেই সিগন্যালটা যাতে মানুষে পায় যে প্রাইভেট সেক্টর ক্রেডিটের গতি ফিরে আসুক, এবং গতি ফিরে আসলে আমাদের পলিসিও যেহেতু সাপোর্টে আছে। সরকারের আর্থিক নীতির সাথে সঙ্গতি রেখে প্রণয়ন করা হয়েছে মুদ্রানীতি। বাজারে টাকার যোগান বাড়াতে অব্যাহত থাকবে আগের দেয়া নীতিগত সহায়তা। ঋণ বিতরণে গুরুত্ব পাবে উৎপাদনশীল খাত। তবে অপব্যবহার বন্ধে নজরদারি বাড়াবে বাংলাদেশ ব্যাংক। মনিটরিং জোরদার করব, সমীক্ষা পরিচালনা করতে হয় সমীক্ষা পরিচালনা করব। সেকেন্ড প্রায়োরিটি থাকবে হচ্ছে আমাদের স্টিমুলাস প্যাকেজের প্রত্যেকটা প্যাকেজ যেন পুরোপুরি বাস্তবায়িত হয় এবং সঠিকভাবেই সেটা বাস্তবায়িত হয়। মুদ্রানীতির লক্ষ্যমাত্রা নিয়ে ভিন্ন মত আছে অর্থনীতিবিদদের। করোনা সংকটে বেসরকারি খাত কতটা চাঙ্গা করা যাবে তা নিয়েও সংশয় আছে তাদের। পলিসি রেটগুলো চেঞ্জ হয় নাই, প্রাইভেট সেক্টর ক্রেডিট রেট আগের মতো আছে মোটামুটি, কিন্তু এটা অ্যাচিভ করা ডিফিকাল্ট হবে। এমপ্লয়মেন্ট বাড়ানো, কর্মসংস্থান বাড়ানো এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের এগুলো বিকাশ ঘটানো, এগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি সেটা দেখতে পাইনি। দক্ষতার সাথে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেলে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অস্ট্রেলিয়া সিরিজের জন্য কঠোরতম জৈব সুরক্ষা বলয় আয়োজনে প্রস্তুত বিসিবি। বন্ধ বোর্ডের প্রধান ফটক, তেমনি মাঠে প্রবেশে কড়াকড়ি গ্রাউন্ডস কর্মীদেরও। কিন্তু এরই মাঝে শ্রীলঙ্কা থেকে ফিরে কোয়ারেন্টাইন না করে মাঠে ঢুকে বিতর্কের জন্ম দিয়েছেন প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা। যদিও তার দাবি করোনা টেস্ট নেগেটিভ আসার পরেই উইকেট দেখতে গিয়েছিলেন তিনি। এদিকে তারকা ক্রিকেটারদের ছাড়াই বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নামেই মাইটি অস্ট্রেলিয়া, বাংলাদেশ মানেই যেন মামার বাড়ির আবদার। করোনার এই সময়ে সফর ঘিরেও আবদারের লম্বা ফর্দি। বিসিবি অবশ্য সব দাবি মেনেই প্রস্তুত সিরিজ আয়োজনে। তবে অস্ট্রেলিয়ার আগমন মানেই আগে মিরপুরে থাকতো নিরাপত্তার নানা মহড়া, এবার সেখানে শুনশান নীরবতা। এদিক দিয়ে ঢোকা যায় না। বিসিবির মূল ফটক দিয়েও এই মুহূর্তে কারো ঢোকার কোনো অবকাশ নেই। সাধারণ মানুষ তো নয়, এমনকি বিসিবির যারা কর্মকর্তা আছেন তাদেরও এই গেট দিয়ে ঢোকা যাচ্ছে না। কারণটা একটাই যে এই ভিতর দিয়ে কাছাকাছি ড্রেসিং রুম আছে, তাই কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নেই, কারণেই সেটা। ভিন্ন গেট দিয়ে অফিসে ঢুকছেন কর্তারা, আর গেটের কাছে লিফট ব্যবহার করতে পারবেন শুধুমাত্র বোর্ড সভাপতি। ম্যাচ অফিসিয়াল সহ অনেক কর্মকর্তাই এরই মধ্যে উঠে গেছেন হোটেলে। সেই হোটেলে প্রায় থাকছেনই না বাইরের কোনো গেস্ট। মাঠের ভেতরে ব্রডকাস্টদের কোনো ক্যামেরাও থাকতে পারবে না। এত কড়াকড়ির মাঝেও অবশ্য ফাঁকফোকর আছে। এই যেমন প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা শ্রীলঙ্কা থেকে ছুটি কাটিয়ে এসেই কোয়ারেন্টাইন না করেই ভেতরে ঢুকে গেছেন মাঠের। এই দিনও দেখা গেছে তাকে মাঠে, অথচ মাঠ সংশ্লিষ্ট যে কাউকে থাকতে হবে 10 দিনের কোয়ারেন্টাইনে। কেন এই কাজ করলেন গামিনী? জানার চেষ্টা করলে গামিনীর উত্তর, ঢাকায় আসার পর পিসিআর টেস্টে নেগেটিভ এসেছিল, তাই ঢুকেছেন মাঠে। গুরুত্বপূর্ণ এই সিরিজে অবশ্য আর মাঠে ঢুকতে কিংবা উইকেটের পরিচর্যা করতে পারবেন না গামিনী ডি সিলভা। জানার পরও সিরিজ শুরুর 14 দিন আগে কেন ছুটি নেয়া, সেই উত্তর অবশ্য এড়িয়ে গেলেন। যাবারই কথা,
তবে টাইগার ভক্তরা অবশ্য এতে খুশি হতে পারেন। বরাবরই মিরপুরের রহস্যজনক টি-20 উইকেট বানানোর কারিগর গামিনী ডিসিলভা অন্তত থাকছেন না এই সিরিজে। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। 3 দিনের কোয়ারেন্টাইনের জন্য সরাসরি গেছে হোটেলে। টিম লিডার সাজ্জাদুল আলম ববি জানিয়েছেন, জিম্বাবুয়ে সফরে উজাড় করে খেলায় মিলেছে সাফল্য। কঠিন বায়ুবাবলে ক্রিকেটারদের মানসিক অবস্থার প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ করেন তিনি। ঢাকায় নেমেই 3 দিনের কোয়ারেন্টাইনের জন্য সরাসরি টিম হোটেলে গেছে ক্রিকেট দল। আগামী 3 আগস্ট শুরু হবে অস্ট্রেলিয়ার সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ। 1 আগস্ট অনুষ্ঠান শুরু করবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ানডে ও টি-20 3 ফরম্যাটেই সিরিজ জিতেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।